দুয়ারে নক করছে জাতীয় সংসদ নির্বাচন। সবাই ভাবছিল বিএনপির জন্য এবার মাঠটা ফাঁকা, কিন্তু রাজনীতির মাঠ কি এতই সোজা? বিএনপির জন্য ক্রমেই রাজনীতিটা বড় কঠিন হয়ে যাচ্ছে। দলটি এখন এক ভয়ঙ্কর দুই ফ্রন্টের যুদ্ধ লড়ছে। প্রথম যুদ্ধ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সাথে, আর দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন যুদ্ধটি হল দলের ভেতরের বিদ্রোহী প্রার্থীদের সাথে। ইতিমধ্যে 190 জনের বেশি বিএনপি নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে 115টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাবা যায় 300 আসনের মধ্যে 115টিতেই বিদ্রোহ। ব্যারিস্টার রুমিন ফারহানা, সাইফুল আলম, নীরব, গিয়াসউদ্দিনদের মতো হেভিওয়েট নেতারা এখন দলের সিদ্ধান্তের বাইরে। বহিষ্কার করা হয়েছে 9 জন শীর্ষ নেতাকে। বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল এবং ভোট ভাগাভাগির সমীকরণ তলে তলে এক বিশাল সুযোগ তৈরি করে দিচ্ছে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জন্য। আজকের মেগা এপিসোডে আমরা দেখব কেন বিএনপির নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ল, রুমিন ফারহানারা কেন বিদ্রোহী, এবং দিন শেষে এই বিশৃঙ্খলার কারণে জামায়াত কিভাবে এগিয়ে যাচ্ছে। পরিসংখ্যানটা আটকে ওঠার মতো। বিএনপির মতো একটি ডিসিপ্লিনড দল যারা গত 17 বছর ধরে রাজপথে আন্দোলন করছে, তাদের এই দশা কেন? 115টি আসনে 190 জন বিদ্রোহী প্রার্থী। এর মানে হলো প্রায় 1/3 আসনই ধানের শীষের ভোট ভাগ হতে যাচ্ছে। বিএনপি নেতারা দাবি করছেন এদের অনেকেই জামি বা বিকল্প প্রার্থী। আইনি জটিলতায় মূল প্রার্থী বাদ পড়লে এরা নির্বাচন করবেন, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। এই বিদ্রোহীরা জামি নন, এরা সিরিয়াস। কেন? কারণ গত 17 বছর এরা মামলা খেয়েছেন, জেল খেটেছেন, ব্যবসা হারিয়েছেন। এখন যখন ক্ষমতায় যাওয়ার সময় এসেছে, তখন তাদের বলা হচ্ছে, ভাই আপনি সরে দাঁড়ান, এই সিটটা আমরা জোটের শরিক দলকে, যেমন গণ অধিকার, গণসংহতি বা জমিয়তকে দিয়ে দিয়েছি। মাঠের নেতারা এটা মানবেন কেন? তিনি ভাবছেন, কষ্ট করলাম আমি আর এমপি হবে অন্য দলের নেতা। এই সাইকোলজি থেকেই বিদ্রোহের জন্ম, আর এই বিদ্রোহ দমনে বিএনপি হিমশিম খাচ্ছে। আসুন কিছু স্পেসিফিক কেস স্টাডি দেখি, তাহলেই বুঝবেন সমস্যাটা কতটা গভীর। 1. ব্রাহ্মণবাড়িয়া 2, রুমিন ফারহানা বনাম জুনায়েদ আল হাবিব। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির হ্যাভিওয়েট নেত্রী, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন? কারণ এই আসনটি জোটসঙ্গী জমিয়ত উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিবের জন্য ছাড়া হয়েছে। রুমিন ফারহানা স্পষ্ট বলেছেন, 17 বছর লড়াই করেছে, এখন আমি পিছু হটব না। চিন্তা করুন, রুমিন ফারহানার মতো জনপ্রিয় নেত্রী যদি স্বতন্ত্র ভোট করেন, তবে জোটের প্রার্থীর জামানত থাকবে? আর ভোট ভাগ হলে লাভ কার? আর তার ইলেকশন ক্যাম্পেইনের ভাষাগুলো খেয়াল করে শুনুন। 2. ঢাকা 12, সাইফুল আলম নীরব বনাম সাইফুল হক, ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। রাজধানীর বুকে এই আসন। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এখানে প্রার্থী, অথচ সিটটি দেওয়া হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে। নীরব এলাকার ছেলে, তার বিশাল ক্যাডার বাহিনী আছে। সাইফুল হকের তাত্ত্বিক ইমেজ আছে, কিন্তু ভোট নেই। নীরব যদি বিদ্রোহী থাকেন, সাইফুল হক কি জিততে পারবেন? অসম্ভব। 3. পটুয়াখালী 3, হাসান আল মামুন বনাম ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের জন্য এই আসন ছাড়া হয়েছে, কিন্তু বিএনপির হাসান মামুন স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে গেছেন। ভিপি নূর তরুণদের আইকন হতে পারেন, কিন্তু স্থানীয় বিএনপির সাপোর্ট ছাড়া তিনি কি হাসান মামুনের সাথে পারবেন? কখনোই না, তার হার নিশ্চিত। ব্রাহ্মণবাড়িয়া 6, সাকি বনাম 5 বিদ্রোহী। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির জন্য এই আসন, অথচ এখানে বিএনপির 5 জন নেতা স্বতন্ত্র দাঁড়িয়েছেন। সাকি একা লড়বেন 5 জন স্থানীয় নেতার সাথে। এটা তো রীতিমতো ট্রাপ। বিএনপি হাইকমান্ড এখন জিরো টলারেন্স মোড়ে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন, 20 জানুয়ারির মধ্যে প্রত্যাহার না করলে আজীবন বহিষ্কার। ইতিমধ্যে 9 জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আছেন রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব, গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ এবং হাসান আল মামুনের মতো নেতারা। কিন্তু প্রশ্ন হলো, এই বহিষ্কারাদেশ কি তাদের থামাবে, নাকি আগুনে ঘি ঢালবে? ইতিহাস বলে, নির্বাচনের সময় বহিষ্কার করলে বিদ্রোহীরা আরও বেপরোয়া হয়ে যান। তারা তখন ভাবেন, দল তো আর নেই, এখন জিতে প্রমাণ করতে হবে আমিই আসল নেতা। যদি 20 জানুয়ারির মধ্যে এরা সরে না দাঁড়ায়, তবে বিএনপির ভোট ব্যাংক সরাসরি 2 ভাগে ভাগ হবে। 5,000 থেকে 10,000 ভোটও যদি বিদ্রোহীরা কাটে, তবে জোটের প্রার্থীরা ধরাশায়ী। এখন আসি আজকের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে। বিএনপির এই গৃহদাহে লাভ কার? উত্তর, জামায়াতে ইসলামীর জোট। কেন? 3টি কারণ। 1. ডিসিপ্লিন বনাম ক্যাওস। জামাত তাদের শরিকদের জন্য যেসব আসন ছেড়েছে বা নিজেদের মধ্যে সমঝোতা করেছে, সেখানে বিদ্রোহ নেই বললেই চলে। জামাতের কোনো নেতা কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র দাঁড়ালে তাকে সাথে সাথে বসিয়ে দেওয়া সম্ভব। তাদের চেইন অফ কমান্ড লোহার মতো শক্তি। অন্যদিকে বিএনপির চেইন অফ কমান্ড এখন নড়বড়ে।
ভোটাররা দেখছে একদল সুশৃঙ্খল যেমন জামাত আর আরেক দল নিজেদের মধ্যেই মারামারি করছে তথা বিএনপি। সাধারণ ভোটাররা বিশৃঙ্খলা পছন্দ করে না, তাই তারা জামাতকেই বেছে নেবে। 2. শরিকদের অবিশ্বাস। ভিপি নূর, জুনায়েদ সাকি বা আন্দালিব রহমান পার্থ, যাদের জন্য বিএনপি সিটগুলো ছেড়েছে, তারা এখন দেখছে বিএনপি তাদের কথা রাখতে পারছে না। বিএনপির বিদ্রোহীরাই তাদের হারাচ্ছে। এর ফলে নির্বাচনের পর এই শরিকরা বিএনপির ওপর আস্থা হারাবে। তারা ভাবতে পারে এর চেয়ে জামাতই ভালো, তারা কথা দিলে কথা রাখে। ভবিষ্যতে জোট রাজনীতিতে বিএনপি বন্ধুহীন হয়ে পড়তে পারে, আর জামাত নতুন জোটের সেন্টার হতে পারে। 3. ভোট ব্যাংকের সুবিধা। যে 115টি আসনে বিএনপির বিদ্রোহ চলছে, সেখানে ত্রিমুখী লড়াই হবে। বিএনপির ভোট ভাগ হবে অফিসিয়ালি এবং বিদ্রোহী, আর এই সুযোগে জামাত যদি ওই আসনে প্রার্থী দেয় বা জামাত সমর্থিত অন্য কেউ থাকে, তবে তাদের সলিড ভোট ব্যাংক দিয়ে তারা অনায়াসেই বেরিয়ে যাবে। এমনকি যদি জামাত প্রার্থী নাও থাকে, বিএনপির এই দুর্বলতা জামাতকে জাতীয় রাজনীতিতে সবচেয়ে স্থিতিশীল দল হিসেবে প্রতিষ্ঠিত করছে। মানুষ ভাবছে বিএনপি তো নিজেদেরই সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কি করে। আগামী 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বিএনপির জন্য এটি ডু অর ডাই ডেডলাইন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, যদি বহিষ্কৃত নেতারা প্রত্যাহার করেন তবে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করা হবে। এটি আসলে লাঠির পর গাজর দেখানোর কৌশল। কিন্তু রুমিন ফারহানা বা গিয়াসউদ্দিনের মতো নেতারা কি এত সহজে আপোষ করবেন? মনে হয় না। যদি এই 190 জন বিদ্রোহী মাঠে থেকে যায়, তবে বিএনপিকে 300 আসনের নির্বাচনে নয়, বরং 115টি আসনে নিজ দলের সাথেই লড়তে হবে। শেষ কথা হলো, রাজনীতিতে নিজের ঘর না গুছিয়ে অন্যের ঘরে উকি দিলে বিপদ বাড়ে। বিএনপি এখন সেই বিপদে। তারা প্রতিপক্ষ জামাতকে নিয়ে যতটা চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত নিজের দলের নেতাদের নিয়ে। আর এই সুযোগে জামায়াতে ইসলামী নীরবে তাদের সংগঠন গুছিয়ে নিচ্ছে, শরিকদের সাথে সলিড সম্পর্ক রাখছে এবং জনগণের কাছে নিজেদের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরছে। বিএনপির এই মাথা ব্যথা যদি 20 জানুয়ারির মধ্যে না কমে, তবে নির্বাচনের ফলাফলে আমরা বড় চমক দেখতে যাচ্ছি। হয়তো দেখব বিদ্রোহীরা জিতেছে, অথবা জামাত এই সুযোগে নিজেদের আসন সংখ্যা দ্বিগুণ করে ফেলেছে। তবে জামাত আদৌ এ সুযোগ কাজে লাগাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ সংশয় কিন্তু থেকেই যায়। জামাতের উচিত কৌশলে আগানো। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।